তো নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো বাংলায় ফার্মাসি ইউটিউব চ্যানেল, যেখানে আমি আজকে নিয়ে এসেছি একটা নতুন ফ্রেশ নিউ ভিডিও, যেখানে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওটি একটি অন্যরকম ভিডিও। আমার এই চ্যানেলে যে ভিডিওগুলো মাঝে মধ্যে এসে থাকে, সেই ভিডিওগুলোর হচ্ছে অ্যালোপ্যাথি মেডিসিন রিলেটেড। তো আজকে আমি যে মেডিসিন রিলেটেড কথাবার্তাটা বলবো, সেটা হচ্ছে হোমিওপ্যাথি মেডিসিন। এই হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কিত অনেক রকম কন্ট্রোভার্সি রয়েছে, যে সম্পূর্ণটাই ফেক বা সম্পূর্ণটাই মিথ্যে, অথবা অনেক রকম ক্ষেত্রে বলতে শোনা যায় যে এর কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নেই। তো এই ধরনের জিনিসগুলো আজকে আমরা সম্পূর্ণ ভিডিওটিতে জানবো, বা এই যে গুরুত্বপূর্ণ যে রহস্যগুলো রয়েছে, সেই রহস্যগুলোকে আমরা আস্তে আস্তে এই ভিডিওটিতে সম্পূর্ণভাবে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখো, যাতে করে প্রত্যেকটা তথ্য তোমাদের জানা থাকে। তো কোন কোন জিনিসগুলো আমি এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি, সেই জিনিসগুলো আমি এখানে একটা লিখে রেখেছি। প্রত্যেকটা জিনিস আমি এখানে লিখে রেখেছি, যে জিনিসগুলো আমি আলোচনা করতে চলেছি। তো প্রথমেই যেটা বলে রাখি, আমি এখানে কিছুটা কম্প্যারিজন টানবো অ্যালোপ্যাথি মেডিসিনের সঙ্গে, কারণ এই দুটো মেডিসিন হচ্ছে মোস্ট পপুলার মেডিসিন। সব থেকে পপুলার হচ্ছে অ্যালোপ্যাথি মেডিসিন, দেন হচ্ছে হোমিওপ্যাথি মেডিসিন। তো প্রথমে আমি যে জিনিসটা এখানে বলবো, সেটা হচ্ছে এপিআই নিয়ে। এই জিনিসটা সম্পর্কে আমরা সবাই জানি। এপিআই মানে হচ্ছে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস। এই জিনিসটা হচ্ছে মেন ড্রাগ, যেটা বিভিন্ন সিস্টেমিক এবং থেরাপিউটিক এফেক্ট রয়েছে। তো প্রথমে আমি এই জিনিসটা নিয়ে কথা বলবো। এখানে আমি একটা জিজ্ঞাসা চিহ্ন এই কারণে দিয়েছি যে আদৌ কি হোমিওপ্যাথিক মেডিসিনে কোনো এপিআই থাকে। তো আমি এখানে যে তথ্যগুলো নিয়েছি সম্পূর্ণটাই কিন্তু একটা স্টাডির, অর্থাৎ কোনো অর্গানাইজেশন তারা বিভিন্ন রকম স্টাডি করে এই জিনিসগুলো কিন্তু বের করেছে, সেখান থেকে কিন্তু আমি তথ্যগুলো নিয়েছি। তো প্রথমে যেটা বলে রাখি, এপিআই। তো হোমিওপ্যাথি যে মেডিসিন, সেই হোমিওপ্যাথি মেডিসিনের ক্ষেত্রে যে এপিআইটা তৈরি করা হয়, সেই এপিআইটাকে মানে যে সলিউশনটা তৈরি করা হয়, সেই সলিউশনের মধ্যে অবশ্যই এপিআই দেওয়া হয়। ওই যে এপিআই যেটা দেওয়া হয়, তার অনেক রিপিটেড ডাইলিউশনস তৈরি করানো হয়। ডাইলিউশনস মানে তোমরা বলতে পারো, হয়তো একটা 10 ml এর সলিউশন বানালো, এই 10 ml এর সলিউশন থেকে 1 ml নিল, 1 ml নিয়ে 100 ml আরেকটা সলিউশন বানালো, এই 100 ml থেকে আবার 1 ml নিল, 1 ml নিয়ে আবার 100 ml এর একটা সলিউশন বানালো। এইরকম রিপিটেড ডাইলিউশন তৈরি করে। তার মানে তোমরা ভেবে দেখো যে এই 10 ml এপিআই এর যে পরিমাণটা থাকা উচিত বা থাকবে, সেটা যখন 100 ml এর ডাইলিউশন করবে, সেখানে যে পরিমাণ থাকবে অনেকটাই কম থাকবে। তারপরে এখান থেকে আবার 1 ml নিয়ে 100 ml মিশাবে। তার মানে কি হচ্ছে, তার মানে এই যে এপিআই এর যে পরিমাণটা, এই এপিআই এর পরিমাণটা কিন্তু আস্তে আস্তে কমছে। তার জন্য আমি লিখে রেখেছি লিটল টু নো মলিকিউল অফ দ্য অরিজিনাল সাবস্ট্যান্স রিমেইন। খুবই অল্প সংখ্যক, মানে মাইক্রো থেকেও ছোট, ন্যানো, মানে এত ডাইলিউশনস করানো হয় যে এগুলো। এবার যেটা তোমাদের জানা উচিত, যে আমাদের তো ওই এপিআইটাকে ডাইলিউশনস তৈরি করানো হয়। এবার এই জিনিসটাকে যখন আমরা হোমিওপ্যাথি শপে যাই, তখন হোমিওপ্যাথি যে ডাক্তারবাবুরা আছেন, তারা কি করেন না, তো এই জিনিসটাকে কিন্তু ওই যে এপিআইটা ওটার সঙ্গে মিশিয়ে জল দিয়ে মেশানো হয়, অথবা অ্যালকোহল, এই সমস্ত জিনিস দিয়ে মিশিয়ে কিন্তু একটা ডোজ তৈরি করে দেন, দিয়ে ওই জিনিসটা কিন্তু দেন। যেরকম আমরা নাক্স ভূমিকা গ্যাসের ওষুধ হিসেবে খাই, তারপরে বেলাডোনা আছে, রাস্ট্যাক্স আছে, জাস্টেসিয়া আছে, এই ধরনের ওষুধগুলো রয়েছে, হোমিওপ্যাথি ওষুধ। তো এখানে আর একটা বিষয় জানার রয়েছে,
যেটা হচ্ছে আমরা দেখি না যে হোমিওপ্যাথি ওষুধের পাওয়ার 200, হোমিওপ্যাথি ওষুধের পাওয়ার 330, হোমিওপ্যাথি ওষুধের পাওয়ার 6। তো এগুলোর মানেটা কি? এগুলোর মানে হচ্ছে এটাই, এই যে এখানে লিখে রেখেছি 30C পোটেন্সি। এর মানে হচ্ছে যে ওর যে ডাইলিউশন সেটা হচ্ছে 10⁻60। তার মানে তোমরা ভাবতে পারছো কতটা বেশি পরিমাণে ডাইলিউশন করেছেন। তার মানে 10⁻60 ডাইলিউশন ওই এপিআই ফর্মুলেশনটার। তার মানে ওই এপিআইটা আর থাকছেই না বলতে গেলে, মানে খুবই ক্ষুদ্র। তো এইটা হচ্ছে মেন ব্যাপার। এবার আমরা অ্যালোপ্যাথি মেডিসিনের ক্ষেত্রে ফার্মাকোকাইনেটিক এবং ফার্মাকোডাইনামিক এফেক্ট দেখতে পাই, কিন্তু এক্ষেত্রে এরকম ধরনের কোনো এফেক্ট আমরা দেখতে পাই না। তো অনেক রিসার্চ যেটা বলছে যে এখানে কি হয় না, তো বডির যে সেলফ হিলিং প্রপার্টি, সেই বডির সেলফ হিলিং প্রপার্টি অনুযায়ী কিন্তু হোমিওপ্যাথি মেডিসিন কাজ করে। মানে মেনলি বলতে চাইছে যে বডির যে সেলফ হিলিং প্রপার্টি সেই জিনিসটাকে ওরা বাড়িয়ে দেয়, বা বলতে পারো যে এটাকে অনেকটা মাইন্ড রিলেটেড। তো আমি সেটা পরে আনছি জিনিসটা। তো এখানে আমি একটা শব্দ লিখেছি লাইক কিওরস লাইক। এখানে তোমরা ডাক্তারবাবুকে বলতে শুনবে যে তোমার জ্বর কখন আসছে, বা তোমার যে যে ডাক্তারবাবুরা ওষুধ প্রেসক্রাইব করেন তার আগে তাদেরকে জিজ্ঞাসা করতে শুনবে যে জ্বর কখন আসছে, মানে টাইমিং জিজ্ঞেস করেন, খাওয়ার পরে আসছে না খাওয়ার আগে আসছে, এই সমস্ত কন্ডিশনগুলো জিজ্ঞেস করবে। তারপরে জিজ্ঞেস করবে যে কখন বা কোন সময়ে আসছে, বা বলতে পারে যে কতক্ষণ স্থায়ী হচ্ছে। এই ধরনের জিনিসগুলো কিন্তু মানে যেরকম ধরনের হবে সেই রকম অনুযায়ী তারা কিন্তু ওষুধটা দেবে, বা সেরকম অনুযায়ী একটা ডোজ তৈরি করবে। লাইক কিওরস লাইক, মানে যেরকম হবে সেরকম টাইপের। তো এটা হচ্ছে মেন এখানকার। এবার আমি আর একটা টপিক নিয়ে আলোচনা করব, আর একটা পয়েন্ট। সেই পয়েন্টটা হচ্ছে যে অনেকের বলে যে হোমিওপ্যাথি মেডিসিনটা পুরোটাই সাবকনসিয়াস মাইন্ড অথবা প্ল্যাসিবো এফেক্টের উপর দাঁড়িয়ে। তো এখানে একটা তথ্য বলার রয়েছে, অবশ্যই হোমিওপ্যাথি মেডিসিনের ক্ষেত্রে আমরা সাবকনসিয়াস মাইন্ড এবং প্ল্যাসিবো এফেক্ট দেখতে পাই। এই যে প্ল্যাসিবো এফেক্ট, এই যে নামটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে এই নামটা কিন্তু অনেক আগে থেকেই, বা এই যে পদ্ধতিটা এখনকার যে ট্র্যাডিশনাল মেডিসিন, এই ট্র্যাডিশনাল মেডিসিন আসার আগে থেকেই কিন্তু এই জিনিসগুলো ব্যবহার করা হয়, যেখানে মানুষের মনের সঙ্গে কিন্তু ওষুধের এই ম্যাচিংটা করানো হয়। তো এই যে প্ল্যাসিবো এফেক্ট, যেখানে আমাদের মনকে বোঝানো হয় যে হ্যাঁ এই ওষুধটা যদি আমরা খাই তবে আমাদের রোগটা সেরে যাবে। এটা আমি একটা উদাহরণ সহজে বলতে পারি যে তোমরা দেখতে পারবে যে বাড়িতে যারা বয়স্কা ঠাকুমারা রয়েছেন, দিদা ঠাকুমা যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে দেখবে যে ঘুমানোর আগে যদি কোনো একটা বড়ি বা ওষুধ যদি না খায়, তারা বলবে যে আমাদের ঘুম আসছে না, কারণ এই ওষুধটা তারা প্রত্যেক দিন সেবন করে এসছে। তো তুমি লক্ষ্য করে দেখবে যে যদি তুমি হয়তো কোনো দিন ওষুধটা শেষ হয়ে গেল, তখন ঠাকুমা বলবে যে আমার ঘুম আসছে না, আমাকে ওষুধটা এনে দে। যদি তুমি সেই ওষুধটার পরিবর্তে যদি তুমি একটা অন্য কিছু, মানে মিষ্টি জাতীয় কিছু, হয়তো কোনো নকুলদানা হতে পারে বা কোনো রকম কোনো গ্লোবিল হতে পারে, সেই জিনিসগুলো যদি এনে দিয়ে দাও এবং যদি খেয়ে নেয়, তখন কিন্তু তার মনের শান্তি হবে যে হ্যাঁ আমি ওষুধটা খেয়েছি। ওষুধটা কি কাজ করলো না করলো তার উপর কোনো যায় আসে না, কিন্তু আমি যে ওষুধটা খেয়েছি এটা একটা মানসিক স্যাটিসফ্যাকশান যে আমি ওষুধটা খেয়েছি। তো এই ধরনের জিনিসগুলো হচ্ছে কিনা তো প্ল্যাসিবো এফেক্ট বা সাবকনসিয়াস মাইন্ডের উপর কাজ করে। আমাদের দুরকম মাইন্ড রয়েছে। এই সাবকনসিয়াস মাইন্ডটা কিন্তু আমাদের বডির যে সেলফ হিলিং প্রপার্টি, সেই সেলফ হিলিং প্রপার্টির উপর কিন্তু কাজ করে। বিভিন্ন আমরা দেখেছি যে কাউন্সেলিং হয়, যারা ডিপ্রেশনে ভোগে, অ্যাংজাইটিতে ভোগে, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে সাবকনসিয়াস মাইন্ড, এই সাবকনসিয়াস মাইন্ডটাকে কিন্তু জাগানো হয়। তো এইটা হচ্ছে মেন কনসেপ্ট বিহাইন্ড অল অফ দিস। কারণ এখানে এই যে হোমিওপ্যাথি ওষুধটা দেওয়া হচ্ছে, এটা কিন্তু ওই রকমভাবেই দেওয়া হচ্ছে, পুরোটাই কিন্তু সাবকনসিয়াস মাইন্ড বা
প্ল্যাসিবো এফেক্টের উপর কিন্তু দাঁড়িয়ে, এটা রিসার্চ বলছে। কারণ এখানে দ্য ল্যান্সেট বলে একটা পত্রিকা রয়েছে বা একটা অর্গানাইজেশন রয়েছে, যেখানে ওরা কিন্তু অ্যানালাইজেশন করেছিল কীরকম না, তো ওরা 110 জন ভলেন্টিয়ারকে প্ল্যাসিবো এফেক্ট করিয়েছিল, যেখানে দেখা গেছে যে প্রত্যেকের যে রেজাল্টটা, সেই রেজাল্টটা কিন্তু কনসিস্টেন্ট রয়েছে। মানে প্রত্যেকের যে রেজাল্ট এসছে ওই যে ডিজিজের ক্ষেত্রে বা ওই যে রোগটার ক্ষেত্রে প্রত্যেকে কিন্তু কনসিস্টেন্ট রয়েছে। কিন্তু অন্যদিকে দেখা গেছে যে সেম কনভেনশনাল মেডিসিনাল সিস্টেম বা অ্যালোপ্যাথি মেডিসিনাল সিস্টেমের সাহায্যেও কিন্তু এই জিনিসটা করা হয়েছিল, কিন্তু সেক্ষেত্রে অনেকের অ্যাডভার্স এফেক্ট দেখা গেছে। কিন্তু এক্ষেত্রে রেজাল্টটা কিন্তু কনসিস্টেন্ট রয়েছে। এগুলো রেজাল্ট বলছে, আমি বলছি না, রেজাল্টে বলছে। এই ল্যান্সেট ছাড়াও আরও অনেক রকম পত্রিকা রয়েছে বা অনেক রকম অর্গানাইজেশন রয়েছে যারা কিন্তু এই দাবিগুলো করে। আরেকটা জিনিস তারা দাবি করে যে বাচ্চাদের ক্ষেত্রে হোমিওপ্যাথি ইউজটা খুব ভালো, কারণ যারা সদ্যজাত বাচ্চা বা হয়তো 1 থেকে 5 বছরের মধ্যে যে বাচ্চারা রয়েছেন, তো তাদের ক্ষেত্রে কি হয় না, তো তাদের যে ইমিউনিটি সিস্টেম, সেই ইমিউনিটি সিস্টেমটা প্রচণ্ড হালকা হয়। তো সেক্ষেত্রে তাদেরকে প্রথমেই অ্যান্টিবায়োটিক চার্জ করাটা খুব ক্ষতিকারক হতে পারে। তো প্রথমে হোমিওপ্যাথি ওষুধ চার্জ করে বডির যে সেলফ হিলিং প্রপার্টি, সেই সেলফ হিলিং প্রপার্টিকে আমরা বাড়াতে পারি। তো এইটা হচ্ছে সম্পূর্ণ ব্যাপার। আর একটা জিনিস, এখানে হোমিওপ্যাথি মেডিসিনে কিন্তু ট্রান্সপারেন্সি বলে কিছু নেই। মানে এখানে সমস্তটাই চলছে মানে এক কথায় সাবকনসিয়াস মাইন্ডের উপর বা মাইন্ড বডি কানেকশান রাদার দেন আর ডাইরেক্ট ফার্মাকোলজিক্যাল এফেক্ট। এটা সম্পূর্ণটাই কিন্তু একটা মানে মাইন্ড রিলেটেড ব্যাপার চলছে। এখানে কোনো রকম মানে এপিআর ইনভলভমেন্ট আছে কিন্তু খুবই অল্প, যেখানে আমরা দেখলাম যে ডাইলিউশনটা খুবই বেশি। এখানে রিপিটেড ডাইলিউশন করার ফলে এপিআইয়ের পরিমাণটা খুবই নগণ্য, যার কোনো মাপ হয় না। তো এখানে কোনো ট্রান্সপারেন্সি নেই। যেরকম অ্যালোপ্যাথি মেডিসিনের ক্ষেত্রে আমরা ক্লিনিক্যাল ট্রায়াল হয়, বিভিন্ন রকম ট্রায়াল হয়, রেজিস্ট্রেশন হয়, কিন্তু এই হোমিওপ্যাথি মেডিসিনের ক্ষেত্রে কিন্তু সেরকম অতটা হয় না, অতটা দেখানো হয় না। তো এইটা হচ্ছে মূল তথ্য। তো তাহলে আমরা কি জানতে পারলাম এই পুরো ভিডিওটিতে আমরা জানতে পারলাম যে হোমিওপ্যাথি মেডিসিন বেশিরভাগটাই কাজ করে এই সাবকনসিয়াস মাইন্ড এবং প্লাসিবো এফেক্টের উপর, এবং এক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে এটা খুবই ইউজফুল, কারণ তাদের ইমিউনিটি পাওয়ারের যে বিল্ড আপ, সেই বিল্ড আপটা আস্তে আস্তে হোমিওপ্যাথি মেডিসিন খেলে যে হয় সেটা বলছি না, কিন্তু এই খুব তাড়াতাড়ি তাদের ক্ষেত্রে কিন্তু ইমিউনিটি পাওয়ারটা গড়ে ওঠে, যেটা ডাইরেক্ট অ্যান্টিবায়োটিক চার্জ করলে তাদের ক্ষেত্রে খুব ক্ষতিকারক হতে পারে। তো আমি এই সম্পূর্ণ ভিডিওটিতে এই জিনিসগুলো আমাদের জানা ছিল না বা অজানা ছিল যে হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে, সেই জিনিসগুলো সম্পর্কে আমি এখানে আলোচনা করলাম। এবার আমি একটা কোশ্চেন তোমাদের এখানে করতে চাই যে তোমরা এমন কিছু হোমিওপ্যাথি মেডিসিনের নাম বলো যে মেডিসিনগুলো তোমাদের মনে হয় যে সেই মেডিসিনেরগুলো অ্যালোপ্যাথি মেডিসিনের চাইতেও অনেক ভালো, অর্থাৎ খুব ভালো কাজ করতে পারে। তো এমন কিছু মেডিসিনের নাম বলো। কিছু কিছু ক্ষেত্রে বা কিছু কিছু কন্ডিশনের ক্ষেত্রে আমি বলছি, যেরকম গ্যাসের ক্ষেত্রে বা হয়তো জ্বরের ক্ষেত্রে অবশ্যই অ্যালোপ্যাথি মেডিসিনের কোনো বিকল্প নেই, কিন্তু তাও হোমিওপ্যাথি মেডিসিনে খুব ভালো কাজ করে। তো এই কোশ্চেনটা তোমাদের জন্য রইলো, তোমরা এই কোশ্চেনটার উত্তর দিও। তো এই ভিডিওটা এতটা অবধি। যদি তোমাদের ইনফরমেটিভ লেগে থাকে ভিডিওটি, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও, সাথে একটা কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, বা আমার মেল আইডি দেওয়া রয়েছে নিচে, সেখানে আমাকে জানাতে পারো। তো এই ভিডিওটা এতটা অবধি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে থ্যাংক ইউ আজকের মতো।